আশা করি সবাই ভালো আছো। এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে মস্তিষ্ক বা ব্রেন। এর আগের ক্লাসে আমরা মস্তিষ্ক বা ব্রেন সম্পর্কে কিছু অংশ পড়েছিলাম, তাহলে বাকি অংশ আজকে আমরা আলোচনা করব। এখানে যে চিত্র আঁকা রয়েছে এটা হচ্ছে একটা মস্তিষ্কের চিত্র। মস্তিষ্কের সবার ওপরের অংশটা রয়েছে যেটাকে ক্রেনিয়াম বলা হয়। ক্রেনিয়ামের পরে রয়েছে মেনিনজয়েস, মেনিনজয়েসের পরে রয়েছে মস্তিষ্ক। আর এই মস্তিষ্ককে তিনটে ভাগে ভাগ করা হয়েছে: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। এর মধ্যে আমরা ক্রেনিয়াম, মেনিনজয়েস এবং অগ্র মস্তিষ্ক সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে এখানে মস্তিষ্কের যে চিত্র দেখতে পাচ্ছি, সব থেকে বড় যে অংশটা রয়েছে সেটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, এবং মাঝের দিকে যে ছোট অংশটা রয়েছে সেটা হচ্ছে তোমার মধ্য মস্তিষ্ক। তাহলে ব্রেনের কটা ভাগ? তিনটে ভাগ: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। এই মস্তিষ্কের তিনটে অংশের মধ্যে সব থেকে বৃহত্তম অংশের নাম হচ্ছে অগ্র মস্তিষ্ক এবং সব থেকে ক্ষুদ্রতম অংশের নাম হচ্ছে মধ্য মস্তিষ্ক। তাহলে আমাদের ব্রেনের সব থেকে ক্ষুদ্রতম মস্তিষ্ক কি আছে? মধ্য মস্তিষ্ক। আর এই মধ্য মস্তিষ্ককে দুটো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে মধ্য মস্তিষ্ককে কটা ভাগে ভাগ করা হয়েছে? দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে ভাগটার নাম আছে সেটার নাম হচ্ছে টেকটাম। কি আছে? টেকটাম। দ্বিতীয় যেই ভাগটা রয়েছে সেটা হচ্ছে সেরিব্রাল। সেরিব্রাল, সেরিব্রাল অথবা ফুল ফর্মে একে বলা যায় সেরিব্রাল পেডাঙ্কল। সেরিব্রাল পেডাঙ্কল। তাহলে আমরা শুধু সেরিব্রালটাই লিখলাম। তাহলে মধ্য মস্তিষ্ক টেকটাম এবং সেরিব্রাল দুটো অংশে বিভক্ত। আর এই মধ্য মস্তিষ্ক আমাদের কিছু কাজকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে আমাদের সেই কাজটাও জানতে হবে, পরীক্ষায় কাজগুলোই আসে। তাহলে মধ্য মস্তিষ্ক আমাদের শরীরে কোন কোন কাজ করে থাকে? যেরকম দর্শন, দর্শন, শ্রবণ, দর্শন, শ্রবণ অর্থাৎ চোখ দিয়ে যে আমরা কোনো কিছু দেখছি, তাহলে সেই দেখাটা কে নিয়ন্ত্রণ করছে? তোমার মধ্য মস্তিষ্ক। শ্রবণ, কান দিয়ে কোনো কিছু শুনছি, তাহলে সেই শোনাটা কে নিয়ন্ত্রণ করছে? মধ্য মস্তিষ্ক। এছাড়াও মধ্য মস্তিষ্ক আরও কাজ করে থাকে, যেমন অক্ষিগোলকের বিচলন। অক্ষিগোলক, অক্ষিগোলক বিচলন। কি আছে? অক্ষিগোলক বিচলন অর্থাৎ আমাদের চোখ, গোলাকার যে চোখ, সেটা অক্ষিগোলক, চোখে যে অক্ষিগোলক, সেই অক্ষিগোলকের যে বিচলন, সেই অক্ষিগোলকের বিচলনটাকে নিয়ন্ত্রণ করে থাকে তোমার মধ্য মস্তিষ্ক। এছাড়া আলোক প্রতিবর্ত ক্রিয়া, আলোক প্রতিবর্ত, আলোক প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে কে? মধ্য মস্তিষ্ক। তাহলে শ্রবণ, দর্শন, অক্ষিগোলকের বিচলন এবং আলোক প্রতিবর্ত ক্রিয়া আমাদের মস্তিষ্কের কোন অংশ নিয়ন্ত্রণ করে থাকে? মধ্য মস্তিষ্ক। তাহলে এই হচ্ছে মধ্য মস্তিষ্কের প্রধান কাজ। তাহলে চোখকে নিয়ন্ত্রণ করে এবং কানকে নিয়ন্ত্রণ করে হচ্ছে মধ্য মস্তিষ্ক। তাহলে আমরা কি পেলাম? শ্রবণ, দর্শন, অক্ষিগোলকের বিচলন এবং আলোক প্রতিবর্ত ক্রিয়া। অর্থাৎ হঠাৎ করে আমাদের চোখে আলো এসে পড়লে যে ক্রিয়া হয়, চোখ বন্ধ হয়ে যায়, তাহলে সেটা কে নিয়ন্ত্রণ করছে? মধ্য মস্তিষ্ক। তাহলে এই হচ্ছে মধ্য মস্তিষ্কের কাজ। মধ্য মস্তিষ্কের পরে আমরা দ্বিতীয় যেই অংশটা দেখব সেটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে এই ব্রেনের সব থেকে বড় অংশটা যেটা রয়েছে অগ্র মস্তিষ্ক, মাঝের যে ছোট অংশটা রয়েছে মধ্য মস্তিষ্ক এবং পিছনের দিকে যে অংশটা রয়েছে এই পুরো অংশটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে কি আছে? পশ্চাৎ মস্তিষ্ক। আর এই পশ্চাৎ মস্তিষ্ককে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, বা তিনটে ভাগ তোমার এই পশ্চাৎ মস্তিষ্কের রয়েছে। তাহলে আমরা দেখে নেব সেই তিনটে ভাগ কি আছে। তাহলে পশ্চাৎ মস্তিষ্কের কটা ভাগ আছে? তিনটে ভাগ আছে। তাহলে প্রথমে যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে সেরিবেলাম। সেরিবেলাম। দ্বিতীয় যেই ভাগটা রয়েছে মেডুলা অফ লেঙ্গাটা। মেডুলা অফ লঙ্গাটা, লঙ্গাটা। তাহলে পশ্চাৎ মস্তিষ্ককে কটা ভাগে ভাগ করা হয়েছে? তিনটে ভাগে ভাগ করা হয়েছে।
সেরিবেলাম, মেডুলা অবলঙ্গাটা, আর 3 নম্বর যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে পন্স। পন্স ইংরাজিতে হচ্ছে PONS, পন্স। তাহলে এই হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের 3টে অংশ। তাহলে কি কি পেয়েছি? সেরিবেলাম, এটাকে বাংলায় বলা যায় হচ্ছে লঘু মস্তিষ্ক। কি আছে? লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। আর মেডুলা অবলঙ্গাটা, সুষমা শীর্ষক, এর বাংলা নাম হচ্ছে কি? সুষমা, সুষমা শীর্ষক, সুষমা শীর্ষক। আর পন্স, পন্সই নাম, ওর একটাই নাম। তাহলে সেরিবেলাম বাংলায় লঘু মস্তিষ্ক, মেডুলা অবলঙ্গাটা সুষমা শীর্ষক, এবং 3 নম্বর যে অংশটা রয়েছে 3 নম্বর অংশের নাম হচ্ছে পন্স। ঠিক আছে? তাহলে এই যে লঘু মস্তিষ্ক রয়েছে, এই লঘু মস্তিষ্ক হচ্ছে আমাদের ব্রেনের বা মস্তিষ্কের মোট যতগুলো বিভাগ রয়েছে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম অংশ। তাহলে কোনটা আছে? সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক কি আছে? দ্বিতীয় বৃহত্তম, দ্বিতীয় বৃহত্তম অংশ। তাহলে প্রথম বৃহত্তম অংশ কি পেয়েছিলাম আমরা? গুরু মস্তিষ্ক। তাহলে আমাদের ব্রেনের যে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে তার মধ্যে সবথেকে বৃহত্তম অংশ হচ্ছে গুরু মস্তিষ্ক, আর দ্বিতীয় বৃহত্তম অংশ হচ্ছে সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। আর এই দ্বিতীয় বৃহত্তম অংশ বলেই এর নাম হয়েছে লঘু মস্তিষ্ক। তাহলে গুরু মস্তিষ্কের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? গুরু মস্তিষ্কের 2টো ভাগ রয়েছে, 2টো ভাগ ছিল। তাহলে তোমার এই সেরিবেলাম বা লঘু মস্তিষ্কেরও 2টো ভাগ রয়েছে। তাহলে আমরা চিত্রের মাধ্যমে একটু দেখে নেব কটা ভাগ রয়েছে। 2টো ভাগ রয়েছে, এবং এই 2টো ভাগের একটা ভাগের নাম হচ্ছে ডান মেরু, আর একটা ভাগের নাম হচ্ছে বাম মেরু, বাম মেরু। তাহলে এই ডান মেরু এবং বাম মেরুকে যে অংশ যুক্ত করেছে সেই অংশের নাম হচ্ছে ভার্মিস। কি আছে? ভার্মিস। এর আগে পরীক্ষাতে এসেছে, রেলের গ্রুপ ডি NTPC পরীক্ষাতে এই কোশ্চেন এসেছে যে লঘু মস্তিষ্কের ডান মেরু এবং বাম মেরুকে কোন অংশ দ্বারা যুক্ত? ভার্মিস দ্বারা যুক্ত। তাহলে লঘু মস্তিষ্কের ডান মেরু এবং বাম মেরু কোন অংশ দ্বারা যুক্ত রয়েছে? ভার্মিস দ্বারা যুক্ত রয়েছে। তাহলে আমাদের এটাকে কি মনে রাখতে হবে? পরীক্ষায় এসেছে, আবার আসতে পারে। তাহলে এই হচ্ছে লঘু মস্তিষ্ক। তাহলে লঘু মস্তিষ্ককে কি বলা হয়? ব্রেনের দ্বিতীয় বৃহত্তম অংশ। তাহলে এই লঘু মস্তিষ্ক বিভিন্ন কাজ করে থাকে। তাহলে যে কাজগুলো এই লঘু মস্তিষ্ক করে থাকে তাহলে সেই কাজগুলো আমরা দেখে নিই, এগুলো বেশ ইম্পর্টেন্ট বিষয়, পরীক্ষায় আসে। তাহলে লঘু মস্তিষ্ক কী করে? 1 নম্বর, শরীরের ভারসাম্য, শরীরের ভারসাম্য কী করে? বজায় রাখে। তাহলে সেরিবেলাম বা লঘু মস্তিষ্কের প্রধান কাজ কি আছে? শরীরের ভারসাম্য বজায় রাখে। অর্থাৎ আমরা যে হাঁটাচলা করছি, পড়ে যাই না, আমরা সোজা হাঁটতে পারি বা দৌড়াতে পারি না পড়ে গিয়ে। তাহলে সেটা কিসের জন্য? কে নিয়ন্ত্রণ করছে? লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। তার মানে আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখছে। তাছাড়া কি কাজ করে? আর তাছাড়া কাজ করে কথা বলা নিয়ন্ত্রণ করে, কথা বলা নিয়ন্ত্রণ। তাহলে কথা বলা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমরা কোনো বিষয়ের সঠিক উত্তর দিতে পারি বা গুছিয়ে বলতে পারি বা কোনো বিষয় সম্পর্কে বর্ণনা দিতে পারি। তাহলে এটা কে নিয়ন্ত্রণ করছে? সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। তাহলে আমাদের কথা বলা কে নিয়ন্ত্রণ করছে? সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। 3 নম্বর কি কাজ আছে? মাংসপেশির, মাংসপেশির সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, মাংসপেশির সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে। তাহলে লঘু মস্তিষ্কের কাজ কি আছে? মাংসপেশির সংকোচন এবং প্রসারণকেও নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে মাংসপেশির সংকোচন এবং প্রসারণকে কে নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্ক। এছাড়া আর কি কাজ রয়েছে? এছাড়া যে কাজ রয়েছে প্রত্যাবর্তী, প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র হিসাবে কাজ করে। তাহলে প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র হিসাবে কাজ করে কে? লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র হিসাবেও কাজ করে থাকে।
শরীরে। তাহলে আমরা সেরিবেলাম কী কাজ পেলাম? শরীরের ভারসাম্য বজায় রেখে কথা বলা নিয়ন্ত্রণ করে, মাংসপেশির সংকোচন প্রসারণকে নিয়ন্ত্রণ করে এবং প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র হিসাবে কাজ করে থাকে তোমার এই লঘু মস্তিষ্ক। তাহলে এই হচ্ছে লঘু মস্তিষ্কের প্রধান কাজ, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে লঘু মস্তিষ্ক কখন তার সঠিক কাজ করতে পারবে না? কেউ যদি নেশা জাতীয় দ্রব্য সেবন করে তাহলে সেক্ষেত্রে এই লঘু মস্তিষ্ক তার স্বাভাবিক কাজ করতে পারে না। এই কারণে কেউ নেশা করলে সে তোমার স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না, এদিক ওদিকে তোমার পড়ে যায়, তার ভারসাম্য বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কথা বলতে গেলে জড়িয়ে যায় কথা। কেন? কারণ সে নেশা করেছে, তাই এই যে সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক তার কাজ করাও ছেড়ে দিয়েছে। এই কারণে ভারসাম্য এবং কথা বলা জড়িয়ে যায় বা নিয়ন্ত্রণ থাকে না। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। তাহলে আমাদের শরীরের দ্বিতীয় ব্রেন কোনটা? লঘু মস্তিষ্ক বা দ্বিতীয় বৃহত্তম অংশ কোনটা? লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। তাহলে মুছে দিচ্ছি এগুলো। এরপরের অংশ কি রয়েছে? মেডুলা অবলঙ্গাটা বা সুষমা শীর্ষক। পশ্চাৎ মস্তিষ্কের তিনটে ভাগ, প্রথম ভাগ সেরিবেলাম, দ্বিতীয় ভাগ হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, 3 নম্বর ভাগ হচ্ছে পোন্স। তাহলে 2 নম্বর ভাগ কি রয়ে গেল? মেডুলা অবলঙ্গাটা বা সুষমা শীর্ষক। মেডুলা অবলঙ্গাটা বা সুষমা শীর্ষক তাহলে এই কী কাজ করে থাকে? মেডুলা অবলঙ্গাটা বা সুষমা শীর্ষক যেই কাজগুলো বা শরীরের যেই তোমার কাজগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই, সেই কাজগুলো অর্থাৎ আমরা ইচ্ছা করলেই সেটাকে করতে পারি না, সেই বিষয়গুলোকে কে নিয়ন্ত্রণ করে? মেডুলা অবলঙ্গাটা বা সুষমা শীর্ষক। আমাদের ইচ্ছা করলে আমরা ওটাকে চালু করতে পারবো না বা বন্ধ করতে পারবো না, একা একাই অটোমেটিক ঘটবে, আমাদের নিয়ন্ত্রণেই নেই। তাহলে সেই কাজগুলো কে নিয়ন্ত্রণ করে? মেডুলা অবলঙ্গাটা। তাহলে কি কাজ করে থাকে? 1 নম্বর হচ্ছে তোমার শোষণ। তাহলে আমাদের শরীরে শোষণ হবেই, আমরা যদি ইচ্ছা করি বা না ইচ্ছা করি তবু শোষণ হবে। তাহলে এটা কে নিয়ন্ত্রণ করছে? মেডুলা অবলঙ্গাটা, অর্থাৎ আমাদের ইচ্ছার বাইরে, আমাদের ইচ্ছা না হলেও এটা হবে, অর্থাৎ আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। তারপরে আছে কি? পরিপাক। তাহলে পরিপাক কিভাবে নিয়ন্ত্রণ করে? আমরা কোনো খাদ্য খেলে সেটা হজম হবেই, আমরা যদি ইচ্ছা করি যে হজম বন্ধ করে রাখবো খাদ্য খেয়ে, সেটা হবে না। তার মানে কি? এটা আমাদের কোনো নিয়ন্ত্রণে নেই, অর্থাৎ মেডুলা অবলঙ্গাটা পরিপাক নিয়ন্ত্রণ করে থাকে। তাছাড়া কি আছে? রক্ত চলাচল, রক্ত প্রবাহ। তাহলে রক্ত প্রবাহ সেই একই, আমাদের শরীরে রক্ত প্রবাহিত হবে, আমরা যদি ইচ্ছা করি রক্ত প্রবাহ করতে দেব না বা জোর করে থাকি তবুও সেটা প্রবাহ বন্ধ হবে না, একা একাই চলবেই। তার মানে আমাদের নিয়ন্ত্রণে নেই। তাহলে এটা কে নিয়ন্ত্রণ করছে? মেডুলা অবলঙ্গাটা। তাছাড়া কি আছে? শ্বাসক্রিয়া, শ্বাসক্রিয়া। তারপরে হচ্ছে হৃদক্রিয়া। তাহলে শ্বাসক্রিয়া, হৃদক্রিয়া কে নিয়ন্ত্রণ করছে? মেডুলা অবলঙ্গাটা। হৃদক্রিয়া, হৃৎপিণ্ড চলবে, আমরা বন্ধ করে রাখতে পারি না, তাহলে এটা কে নিয়ন্ত্রণ করছে? মেডুলা অবলঙ্গাটা বা সুষমা শীর্ষক। যেহেতু এটা আমাদের নিয়ন্ত্রণে নেই, আমরা ইচ্ছা করলে একে বন্ধ রাখতে পারি না, এটা সেই বিষয়গুলোই কে নিয়ন্ত্রণ করে? মেডুলা অবলঙ্গাটা। তাছাড়া কি আছে? ঘর্ম নিঃসরণ। তাহলে ঘর্ম নিঃসরণ কে নিয়ন্ত্রণ করছে? মেডুলা অবলঙ্গাটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মেডুলা অবলঙ্গাটা বা সুষমা শীর্ষক কোন কাজগুলো করে? যে কাজগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেই কাজগুলো করে থাকে। শোষণ, পরিপাক, রক্ত প্রবাহ, শোষণ ক্রিয়া, হৃদক্রিয়া, ঘর্ম নিঃসরণ ইত্যাদি সমস্ত কাজগুলো এই মেডুলা অবলঙ্গাটা করে থাকে। তাহলে মেডুলা অবলঙ্গাটার কাজগুলো আমরা পেয়েছি। যারা ভিডিও দেখবে, যদি ক্লাস ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে, কমেন্ট করবে। তাহলে আমাদের বাকি রইল কি? পোন্স। বাকি যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পোন্স। এর আগে এনটিপিসি রেলের গ্রুপ ডি পরীক্ষাতে এসেছে যে পোন্স কোথায় পাওয়া যায়, তার আনসার হবে পোন্স হচ্ছে মস্তিষ্কে পাওয়া যায়। তাহলে পোন্স কোথায় পাওয়া যায়? মস্তিষ্কে পাওয়া যায়। তাহলে পোন্স কি করে? পোন্স কি করবে? পোন্স হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক এবং অগ্র মস্তিষ্ক সংযোগ স্থাপন করে।
পশ্চাৎ মস্তিষ্ক এবং অগ্র মস্তিষ্কের মধ্যে সংযোগ কে স্থাপন করে? পোন্স। তাহলে পশ্চাৎ এবং অগ্র মস্তিষ্কের মধ্যে সংযোগ স্থাপন করে কি? পোন্স। পোন্স কোথায় পাওয়া যায়? মস্তিষ্কে পোন্স পাওয়া যায়। এছাড়া পোন্সের কাজ কি আছে? মূত্রত্যাগে সাহায্য করে। তাহলে মূত্রত্যাগে সাহায্য করে। 3 নম্বর কি করে থাকে? মূত্রত্যাগে সাহায্য করে। শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে। শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে থাকে পোন্স। তাহলে পোন্স কার অংশ? পশ্চাৎ মস্তিষ্কের অংশ। পোন্স কি করে? পশ্চাৎ মস্তিষ্ক এবং অগ্র মস্তিষ্কের মধ্যে সংযোগ স্থাপন করে। পোন্স কি কাজ করে? মূত্রত্যাগে সহায়তা করে এবং শ্বাসক্রিয়ার যে হার, সেই হারটাও নিয়ন্ত্রণ করে থাকে হচ্ছে পোন্স। তাহলে এই হচ্ছে মস্তিষ্কের যে শ্রেণী বিভাগ রয়েছে এবং তার যে কাজগুলো রয়েছে, অংশগুলো রয়েছে, সেই অংশ। তাহলে এরপরে আমরা মস্তিষ্কের আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আলোচনা করব। তাহলে মুছে দিয়ে এগুলো পড়ে ফেলেছি যেহেতু। তাহলে আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা পড়ব। তাহলে ফিমেল বা পুরুষের ক্ষেত্রে মস্তিষ্কের ওজন 1400 থেকে 1450 গ্রাম। কত? 1400 থেকে 1450 গ্রাম। তাহলে পুরুষের মস্তিষ্কের ওজন কত? 1400 থেকে 1450 গ্রাম। ফিমেল অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে 1300 থেকে 1350 গ্রাম মস্তিষ্কের ওজন। তবে গড় ওজন যদি বলে তবে সেই ক্ষেত্রে হবে 1.3 কেজি। 1.3 কেজি মানে হচ্ছে 1.3 কেজি অর্থাৎ 1360 গ্রাম হবে। এর আগে পরীক্ষাতে এসেছে, তখন এই আনসারটাকে নিয়েছে যে মস্তিষ্কের ওজন কত? 1 কেজি 36 গ্রাম অর্থাৎ 1.36 গ্রাম। এর আগে পরীক্ষায় এসেছে এবং এই অপশনটাকেই তোমার বোর্ড থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা এটাও মনে রাখবো, ফিমেলের 1400 থেকে 1450 গ্রাম, মহিলাদের 1300 থেকে 1350 গ্রাম এবং গড়ে 1.36 কেজি হচ্ছে মস্তিষ্কের ওজন। এছাড়া আমরা মস্তিষ্কের শ্রেণী বিভাগ করেছি, কোন কোন অংশে কি কি রয়েছে। কিন্তু মস্তিষ্ক কি দ্বারা গঠিত? মস্তিষ্ক হচ্ছে নিউরন দ্বারা গঠিত। কি দ্বারা? নিউরন। তাহলে মস্তিষ্কের একক কি? নিউরন। মস্তিষ্কের একক হচ্ছে নিউরন, অর্থাৎ অসংখ্য নিউরনের সমষ্টি হচ্ছে মস্তিষ্ক। তাহলে কত নিউরন আছে? প্রায় 86 বিলিয়ন। 86 বিলিয়ন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কে প্রায় 86 বিলিয়ন নিউরন রয়েছে। তাহলে মস্তিষ্কের একক হচ্ছে নিউরন, কেননা অসংখ্য নিউরনের সমষ্টি হচ্ছে মস্তিষ্ক। তাহলে এই নিউরন হচ্ছে আমাদের শরীরের দীর্ঘতম কোষ। আমাদের শরীরের দীর্ঘতম কোষের নিউরন। তাহলে আমাদের শরীরের দীর্ঘতম কোষ নিউরন। এবং এছাড়া নিউরনের একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে তোমার নিউরনে সেন্ট্রোজোম নেই। সেন্ট্রোজোম নিউরনে কোষের কোন অঙ্গাণু পাওয়া যাবে না? সেন্ট্রোজোম পাওয়া যায় না। আর সেন্ট্রোজোমের কাজ কি? কোষের বিভাজন ঘটানো। তাহলে সেন্ট্রোজোমই যদি না থাকে তাহলে নিউরনের কোনোদিন বিভাজনই হবে না। অর্থাৎ জন্মের সময় আমাদের শরীরে নিউরনের সংখ্যা যা থাকবে, মৃত্যুর সময়ও নিউরনের সংখ্যা একই থাকবে। এর কারণ নিউরনের কোনো বিভাজনই হয় না। ঠিক আছে? তাহলে নিউরনের কোন কোষীয় অঙ্গাণু নেই? সেন্ট্রোজোম নেই। আর সেন্ট্রোজোম না থাকার জন্য কি হয়? নিউরনের কোনো বিভাজন হয় না। অর্থাৎ নিউরনের সংখ্যা একদম নির্দিষ্ট থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এছাড়া তোমার যে নিউরন রয়েছে, নিউরনের একটা অংশের নাম আছে অ্যাকশন। কি আছে? অ্যাকশন। অ্যাকশন কি করে? সংকেত প্রেরণ করে। সংকেত প্রেরণ করে। তাহলে নিউরনের একটা অংশের নাম হচ্ছে অ্যাকশন। অ্যাকশনের কাজ কি? সংকেত প্রেরণ করে। এবং আর একটা অংশের নাম হচ্ছে ডেনড্রন। এর কাজ কি? এর কাজ হচ্ছে সংকেত গ্রহণ করে। তাহলে নিউরনের
একটা অংশের নাম অ্যাকশন, যেটা সংকেত কি করে, প্রেরণ করে অর্থাৎ স্থানান্তর করে। আর ডেনড্রান কি করে, তোমার সংকেতকে যেটা প্রেরণ করছে সেটাকে গ্রহণ করে, রিসিভ করে। তাহলে রিসিভ করে কে, ডেনড্রান, প্রেরণ করে কে, অ্যাকশন। এটা হচ্ছে নিউরনের যে অংশ রয়েছে সেই অংশগুলো কাজ। তাহলে দুটো অংশ, একটা অ্যাকশন আর হচ্ছে ডেনড্রন। তবে এই যে সংকেত প্রেরণ করছে, সংকেত গ্রহণ করছে, তাহলে সংকেত বহন করে কে, বা সংকেতটাকে নিয়ে যায় কে, বা কে সাহায্য করে? এই সংকেত নিয়ে যেতে সাহায্য করে সোডিয়াম। কি আছে, সোডিয়াম। তাহলে সংকেত প্রেরণে সহায়তা করে হচ্ছে সোডিয়াম। তাহলে সোডিয়ামের ঘাটতি কখন দেখা যাবে? সোডিয়ামের ঘাটতি কখন দেখা যাবে? যখন আমরা কোনো কাজ করি, কাজ করার ফলে আমাদের শরীর থেকে কি নির্গত হয়, ঘর্ম নির্গত হয়। আর এই ঘর্মের সাথে থাকে NaCl, NaCl নির্গত হয়, অর্থাৎ তার সাথে সোডিয়াম নির্গত হচ্ছে। এর ফলে আমরা কাজ করে বা হাঁপিয়ে যাওয়ার পরে কোনো কিছু আমাদের সহজে আমাদের মনে থাকে না। তাহলে কেন থাকে না? কারণ হচ্ছে ঘর্মের সাথে সোডিয়াম বেরিয়ে যায়, যাতে সংকেতটাকে আদান প্রদান করতে সমস্যা হয়, এই কারণে। তাহলে ঘর্মের সাথে কি বেরিয়ে যায়, সোডিয়াম। তাহলে সংকেত আদান প্রদানে সাহায্য করে কে, সোডিয়াম। তাহলে এই হচ্ছে মস্তিষ্কের মোটামুটি সমস্ত বিষয়। তাহলে ক্লাস আজকের মতো এখানেই শেষ করা হচ্ছে। এর পরবর্তী ক্লাসে অন্য একটা নতুন টপিকে আবার ফিরে আলোচনা করা হবে। ধন্যবাদ।